এই ভিডিওতে আমি নিউক্লিওফিলিসিটি নিয়ে কথা বলতে চাই। নিউক্লিওফিলিসিটি নিউক্লিওফিলিসিটি এটা হচ্ছে প্রকৃতপক্ষে একটা জিনিস কত নিউক্লিওফাইল সেইটা। আমি এখন এর সংজ্ঞাটা বলছি। এটা হলো কোনো পরমাণু অ্যাটম অথবা আয়ন অথবা অণুর নিউক্লিওফাইল হিসেবে কাজ করার ক্ষমতা। অথবা বলা যায় নিউক্লিওফিলিসিটি হলো কোনো পরমাণু অথবা আয়ন অথবা অণুর এর অতিরিক্ত ইলেকট্রনটা নিউক্লিয়াসকে দিয়ে এর সাথে বন্ধন গঠন করার ক্ষমতা বা সামর্থ্য। অথবা বন্ধনটা অন্য কিছুর সাথে হতে পারে, আমি নিউক্লিয়াসের কথাই বলবো। নিউক্লিয়াসের সাথে বন্ধন গঠন করবে না, শুধুমাত্র বন্ধন গঠনের কথাই বলি, কারণ নিউক্লিওফিলিসিটি হলো এই কথাই বলছে যে এটা নিউক্লিয়াসকে ভালোবাসে, পজিটিভ নিউক্লিয়াসকে, যাকে সে তার অতিরিক্ত ইলেকট্রনটা দিয়ে দিতে পারে। তাহলে এক নজরে যদি একটা ভালো নিউক্লিওফাইলকে শনাক্ত করতে হয়, তবে প্রথমেই বলতে হবে যে এর ছেড়ে দেওয়ার মতো অতিরিক্ত ইলেকট্রন থাকতে হবে। তাহলে এর ছেড়ে দেওয়ার মতো অতিরিক্ত ইলেকট্রন থাকতে হবে, এটার অতিরিক্ত ইলেকট্রন থাকতে হবে যেটা সে ছেড়ে দিতে পারে। আর সবচেয়ে ভালো যে জিনিসের ছেড়ে দেওয়ার মতো অতিরিক্ত ইলেকট্রন আছে তা হলো নেগেটিভ আয়ন বা অ্যানায়নের। খুব ভালো ধরনের এরকম জিনিসের উদাহরণ হলো ফ্লোরাইড অ্যানায়ন। সাধারণ ফ্লোরাইডের 7টা যোজ্যতা ইলেকট্রন থাকে, 1 2 3 4 5 6 7, কিন্তু এটা অনেক বেশি তড়িৎ ঋণাত্মক হওয়ায় এটা অন্য কোনোখান থেকে আরেকটা ইলেকট্রন টেনে নিতে পারে, আর তখন এটা ফ্লোরাইড অ্যানায়নে পরিণত হয়। তাহলে এটা একটা ফ্লোরাইড অ্যানায়নে পরিণত হচ্ছে যার নেগেটিভ চার্জ থাকে। আপনি সবগুলো হ্যালাইডের জন্য এটা করতে পারেন। আপনি ক্লোরিনকে ক্লোরাইড বানাতে পারেন, ব্রোমিনকে ব্রোমাইড বানাতে পারেন, আয়োডিন থেকে আয়োডাইড পেতে পারেন। আমি আয়োডিনেরটাও করে দেখাই। আয়োডিনটাও হলো হ্যালাইড, এর 7টা যোজ্যতা ইলেকট্রন আছে। এর আরও অনেক ইলেকট্রন আছে ফ্লোরাইডের তুলনায়, কিন্তু এর যোজ্যতা শেলে 7টা ইলেকট্রন আছে। এটা অনেক বেশি তড়িৎ ঋণাত্মক, তবে এটা ফ্লোরিনের মতো অত বেশি তড়িৎ ঋণাত্মক নয়, কারণ তড়িৎ ঋণাত্মকতা পর্যায় সারণীতে বামের নিচ প্রান্ত হতে ডানের উপরের প্রান্তের দিকে বাড়ে। সেজন্য ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা অনেক অনেক বেশি, কিন্তু আয়োডিনও যথেষ্ট পরিমাণ তড়িৎ ঋণাত্মক। এটা হলো একটা হ্যালোজেন, তাই এটাও কোনো কিছু থেকে একটা ইলেকট্রন বের করে নিতে পারে, আর তখন এটা আয়োডাইডে পরিণত হবে, এটা আয়োডাইড আয়নে পরিণত হবে। তাহলে সাধারণভাবে যে কোনো নেগেটিভ জিনিস যার অতিরিক্ত নিঃসঙ্গ ইলেকট্রন যেগুলো আছে, বিশেষ করে নেগেটিভ চার্জ আছে, সেটা খুব ভালো নিউক্লিওফাইল হবে। শুধুমাত্র হ্যালাইড নয়, এর আরেকটা ভালো উদাহরণ হলো হাইড্রোক্সাইড অ্যানায়ন। তাহলে OH এটা একটা নিউক্লিওফাইলের উদাহরণ, যেটা হলো অণু। তাহলে OH একটা পানির অণু দেখতে এরকম হবে, এটা হলো একটা নিরপেক্ষ পানি অণু। এই অক্সিজেনের 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে। অক্সিজেন অনেক বেশি তড়িৎ ঋণাত্মক, এটা এর মধ্যেই একটা হাইড্রোজেন থেকে ইলেকট্রন টেনে নিতে শুরু করেছে। এক পর্যায়ে এসে হয়তো এই ইলেকট্রনটা পুরোপুরি টেনে নিতে পারবে, আর তখন এই হাইড্রোক্সাইড আয়ন পাওয়া যাবে। তাহলে একটা হাইড্রোক্সাইড আয়ন পাওয়া যাবে, সেটা দেখতে এরকম হবে। এখানে আগের 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন এইভাবে থাকবে, এরপর এই জোড়াটা আসবে, এটা হলো অক্সিজেনের ইলেকট্রন, আর অক্সিজেনটা হাইড্রোজেনের এই ইলেকট্রনটা নিয়ে নিচ্ছে। তাহলে এবার এর আরও 2টা ইলেকট্রন থাকবে, আমি এটা কালার কোড করি। এই ইলেকট্রনটা অক্সিজেন হাইড্রোজেনের কাছ থেকে নিয়েছে, তাই এবার এর একটা পজিটিভ চার্জও থাকবে। এটাও বেশ ভালো একটা নিউক্লিওফাইল। আর এখানকার এই হাইড্রোজেনটা তার একটা ইলেকট্রন হারাবে, এর নিউক্লিয়াসে শুধুমাত্র একটা প্রোটন আছে। যখনই আপনি H+ দেখবেন, সেটা আসলে শুধুমাত্র একটা প্রোটন। এই হাইড্রোজেনে আর অন্য কিছু নেই, এটা হলো হাইড্রোক্সাইড। আর এখানকার সবগুলোই খুব ভালো নিউক্লিওফাইল, এদের ছেড়ে দেওয়ার মতো ইলেকট্রন আছে, এদের অতিরিক্ত চার্জ আছে। এবার আমি এদের মধ্যে পার্থক্যটা চিন্তা করতে চাই। আমরা কিভাবে চিন্তা করব যে এদের কোনটা শক্তিশালী নিউক্লিওফাইল আর কোনটা দুর্বল নিউক্লিওফাইল? এখানে এদের মধ্যে পার্থক্যটা খুবই সামান্য। এখানে আমরা প্রোটিক দ্রাবকে কি ঘটবে আর অ্যাপ্রোটিক দ্রাবকে কি ঘটবে সেটার মধ্যে পার্থক্য করতে চাই। আমি এখানে প্রোটিক দ্রাবক দিয়ে শুরু করি। প্রোটিক দ্রাবক বা প্রোটিক সলভেন্ট, আমি 2টা কলাম বানাচ্ছি, একটাতে প্রোটিক দ্রাবক আর একটাতে অ্যাপ্রোটিক দ্রাবক, এপ্রোটিক সলভেন্ট। এখানে এপ্রোটিক সলভেন্ট,
এবারও এগুলোকে অদ্ভুত শব্দ বলে মনে হতে পারে, কিন্তু এরা খুব সহজ কিছুকে বোঝায়। প্রোটিক দ্রাবক হলো সেরকম কিছু যার হাইড্রোজেন আছে, আর হাইড্রোজেনটা বের হয়ে যেতে পারে বা এর চারপাশে মুক্ত প্রোটন ভাসতে পারে। প্রোটিক দ্রাবকের একটা উদাহরণ হলো পানি বা যে কোনো অ্যালকোহল। তাহলে পানি হলো এর সবচেয়ে সহজ এবং সম্ভবত সবচেয়ে কমন উদাহরণ। আর যে কারণে এর চারপাশে প্রোটন ভাসতে পারে তা হলো এখানে দেখানো এই বিক্রিয়াটা। হয়তো মাঝে মাঝেই হাইড্রোক্সাইড অ্যানায়ন তৈরি হয়, অথবা যেটা ঘটতে পারে তা হলো একটা পানির অণু হয়তো অন্য পানির অণু হতে একটা হাইড্রোজেন নিতে পারে, একটা পানির অণু অন্য পানি অণু হতে হাইড্রোজেন নিয়ে হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়। এটা যে প্রোটনের জন্য হবে তা নয়, এটা হবে আসলে অক্সিজেনের জন্য। আপনি যদি পানি থেকে শুরু করেন তবে এখানকার এই ইলেকট্রনের কোনোটা চারপাশে ভাসমান কোনো প্রোটনের কাছে যাবে, সেটা দেখতে এরকম হবে। তখন এর একটা পজিটিভ চার্জ থাকবে। এখানকার এই প্রোটনটা খুবই সহজলভ্য। আপনি এইভাবে কল্পনা করতে পারেন যে এটা ভেসে বেড়াচ্ছে, আর অক্সিজেন তীব্রভাবে তার ইলেকট্রনটা ফিরে পেতে চায়। তাহলে পানি হলো একটা প্রোটিক দ্রাবক। পানিতে কিছুটা হাইড্রোক্সাইড থাকতে পারে, কিছুটা প্রোটন থাকতে পারে, কিছুটা হাইড্রোনিয়াম থাকতে পারে। এর সবগুলোই পানিতে থাকবে, কিন্তু শেষ কথা হলো এখানে অন্য জিনিসের সাথে বিক্রিয়া করার মতো প্রোটন আছে। এখানে প্রোটন আছে যেটা অন্য জিনিসের সাথে বিক্রিয়া করতে পারে। আমি এগুলো মুছে দিই যাতে কিছু জায়গা পাওয়া যায়। আমি এখানে শুধুমাত্র পানি শব্দটা লিখছি। তাহলে পানি একটা প্রোটিক দ্রাবক। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে এই ঘটনাটা কি সবসময় ঘটবে? এখানে মনে হচ্ছে যে সবখানেই হাইড্রোজেন থাকবে, কিন্তু আসলে না, সবসময় এমনটা ঘটবে না। আমি আপনাদের একটা অ্যাপ্রোটিক দ্রাবক দেখাই। ডাই ইথাইল ইথার একটা অ্যাপ্রোটিক দ্রাবক, সেটা দেখতে এরকম। ডাই ইথাইল ইথার দেখতে এরকম হয়। আপনারা জানেন যে এটা হলো একটা ইথার, কারণ এর সাথে অক্সিজেন আছে। এটা ডাই ইথাইল কারণ এতে দুইটা ইথাইল গ্রুপ আছে। এখানে এটা একটা ইথাইল গ্রুপ আর এটা হলো আরেকটা, তাহলে এটা হলো ডাই ইথাইল ইথার। এখন আপনারা বলতে পারেন এখানেও তো হাইড্রোজেন আছে, সেগুলোও তো মুক্ত হতে পারে, কিন্তু না, এই হাইড্রোজেনগুলো কার্বনের সাথে যুক্ত, আর কার্বনের তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেনের ধারের কাছেও না। তাই কার্বন এই হাইড্রোজেনের ইলেকট্রন চুরি করবে না, আর হাইড্রোজেনটাও বেরিয়ে যাবে না। এটা যদি অক্সিজেনের সাথে যুক্ত থাকতো তবে এরকমটা ঘটার সম্ভাবনা থাকতো। তাহলে পানির ক্ষেত্রে থাকে HOH, আর অ্যালকোহলে থাকে, অ্যালকোহলে কোনো কার্বন চেইন একটা অক্সিজেনের সাথে যুক্ত থাকে, যেটা আবার একটা হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে। তাহলে এই উভয় ক্ষেত্রেই এই পানি বা অ্যালকোহলের ক্ষেত্রে এই হাইড্রোজেনগুলো আছে, সেটার ইলেকট্রনকে এই অক্সিজেন টেনে নিতে পারে, কারণ সেটা অনেক বেশি তড়িৎ ঋণাত্মক আর হাইড্রোজেন মুক্ত হয়ে ভাসতে পারে। যাই হোক, এটা হলো প্রোটিক আর অ্যাপ্রোটিক দ্রাবকের একটা তুলনা। এখন প্রোটিক সলভেন্ট, একটা সাধারণ নিয়ম হলো যদি একটা নিউক্লিওফাইলের সাথে দ্রাবকের বিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে তবে এটা নিউক্লিওফাইল হিসাবে খারাপ। একটু চিন্তা করুন, এটা যদি দ্রাবকের সাথেই বিক্রিয়া করে ফেলে তবে এটা যার কাছে এই ইলেকট্রনটা ছেড়ে দেওয়া দরকার তার কাছে ইলেকট্রনটা ছেড়ে দিতে পারে না। আমরা দেখেছিলাম SN2 ধরনের বিক্রিয়া এরকম হওয়ার দরকার। তাহলে একটা প্রোটিক দ্রাবকে যা ঘটে তা হলো যে জিনিসগুলো খুবই তড়িৎ ঋণাত্মক এবং খুবই ছোট, যেমন ফ্লোরাইড অ্যানায়ন। একটা ফ্লোরাইড অ্যানায়ন আঁকা যাক। একটা ফ্লোরাইড অ্যানায়ন একটা প্রোটিক দ্রাবকে আছে। প্রোটিক দ্রাবকে যা ঘটবে তা হলো এটা হাইড্রোজেন বন্ধন গঠন করে ব্লক হয়ে যাবে। এটা অনেক নেগেটিভ, তাই না? এর একটা নেগেটিভ চার্জ আছে আর এটা অনেক দৃঢ়ভাবে আবদ্ধ। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই ইলেকট্রনগুলো খুব কাছাকাছি যুক্ত আছে। এক্ষেত্রে এটা খুবই ছোট পরমাণু বা আয়ন। আমরা যদি আয়োডিনের দিকে দেখি, আয়োডিনের 53টা ইলেকট্রন আছে, এর অনেক অরবিটাল আছে। আয়োডাইড আয়নের 54টা ইলেকট্রন থাকবে, আয়োডিনের গুলো যোগ আরেকটা। ফ্লোরাইডের 10টা ইলেকট্রন থাকবে, ফ্লোরিনের 9টা যোগ সে আরেকটা পেয়েছে। তাহলে এটা ক্ষুদ্র পরমাণু। তাহলে এর চারপাশে যখন পানি থাকবে, ধরে নিলাম যে এখানে পানি আছে, ফ্লোরাইডের নেগেটিভ চার্জ আছে, পানি হলো একটা পোলার অণু, পানি হলো পোলার। প্রকৃতপক্ষে এই দুইটাই পোলার, আমি দুই জায়গাতেই পোলার শব্দটা লিখি। এটা হলো পোলার, পোলার প্রোটিক দ্রাবক, আর এটা হলো পোলার অ্যাপ্রোটিক দ্রাবক। এক্ষেত্রে অক্সিজেনটা কার্বনের চেয়েও বেশি তড়িৎ ঋণাত্মক, তাই এবারও এর আংশিক নেগেটিভ চার্জ থাকবে। এই অংশগুলো আংশিক পজিটিভ হবে। পানির অক্সিজেনে আংশিক নেগেটিভ চার্জ আর হাইড্রোজেনের আংশিক পজিটিভ চার্জ থাকবে, তাই এটা ফ্লোরিনের দিকে আকর্ষিত হবে। এরকমটা ফ্লোরিনের সব পাশে থেকেই হবে। এই পানিগুলো যদি ফ্লোরিনের দিকে আকর্ষিত হয়ে এর চারপাশে শক্ত একটা শেলের মতো কিছু গঠন করে তবে ফ্লোরিনের জন্য বিক্রিয়াটা কঠিন হবে। এক্ষেত্রে ফ্লোরিনের বিক্রিয়া করাটা কঠিন হবে।
তাই এটা আয়োডাইড বা হাইড্রোক্সাইডের চেয়ে খারাপ একটা নিউক্লিওফাইল পোলার পলিক দ্রাবকে। হাইড্রোক্সাইডের ক্ষেত্রেও একই ব্যাপার, এটাও হাইড্রোজেন বন্ধন গঠন করে, কিন্তু আপনি যদি এদের মধ্যে তুলনা করেন তবে আয়োডাইড আয়ন একটা অনেক বড় আয়ন। আমি এর যোজ্যতা শেলটা এভাবে আঁকছি, এটা অনেক বড় একটা আয়ন। এখানে এর এই ইলেকট্রনগুলো রয়েছে, এটা এবারও পানির সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করবে, এটা এবারও পানির হাইড্রোজেন প্রান্তের সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করবে, কারণ এটা আংশিকভাবে পজিটিভ। কিন্তু এবার বন্ধনগুলো তত বেশি ঘন সন্নিবেশিত হবে না। আর তার উপরে আয়োডাইড হলো বেশি পোলারণযোগ্য, এতে বেশি পোলারণ হতে পারে। এটা হলো পোলারণযোগ্য বা পোলারাইজেবল। এর অর্থ হলো এর ইলেকট্রন মেঘে এত বড় আর যোজ্যতা ইলেকট্রনগুলোর নিউক্লিয়াস থেকে এত দূরে যে এরা অন্য জিনিস দিয়ে সহজেই প্রভাবিত হবে বা এদের বিক্রিয়া করার সম্ভাবনা বেশি। ধরে নিন এই আয়োডাইড একটা কার্বনের কাছাকাছি আসছে যার আংশিক পজিটিভ চার্জ আছে। ধরে নিচ্ছি যে এই কার্বনটার সাথে যুক্ত আছে একটা ব্রোমিন আর 3টা হাইড্রোজেন। আমরা দেখছি যে এর আংশিক নেগেটিভ চার্জ থাকবে, কারণ এটা কার্বনের চেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক, কার্বনের আংশিক পজিটিভ চার্জ থাকবে। তাহলে এখন এই বড় জিনিসটা যার যোজ্যতা ইলেকট্রনগুলো অনেক দূরে আছে, সেটা যখন এর কাছাকাছি আসবে তখন ইলেকট্রন মেঘের বেশিরভাগই এই আংশিক পজিটিভ চার্জের দিকে আকর্ষিত হবে। তাহলে ইলেকট্রন মেঘ কিছুটা বিকৃত বা ডিস্টর্টেড হয়ে যাবে। তাহলে পোলার পলিক দ্রাবকে এর বিক্রিয়া করার সম্ভাবনা বেশি হবে। অন্যদিকে ফ্লোরাইডে হাইড্রোজেন বন্ধন অনেক বেশি ঘন সন্নিবেশিত থাকে, তাই এর বিক্রিয়ার সম্ভাবনা কম হয়। আপনি যদি পর্যায় সারণীর দিকে তাকান, আপনি শুধুমাত্র হ্যালোজেনগুলোর দিকে তাকান। একটা পোলার পলিক দ্রাবকে হ্যালাইড অর্থাৎ হ্যালোজেনের আয়োডাইড হবে সবচেয়ে ভালো নিউক্লিওফাইল, আর ফ্লোরাইড হবে সবচেয়ে খারাপ। তাহলে পোলার পলিক দ্রাবকে আমি এটা লিখছি, পোলার পলিক দ্রাবকে আমি ভিন্ন রং দিয়ে লিখছি পোলার পলিক সলভেন্ট। এরপর এরকম দ্রাবকে আয়োডাইড হলো সবচেয়ে ভালো নিউক্লিওফাইল। আয়োডাইডের পরে আসে ব্রোমাইড, এরপরে আসে ক্লোরাইড, আর সবার শেষে আসে ফ্লোরাইড। এখন ঠিক এর উল্টো ঘটনাটা ঘটে একটা পোলার অ্যাপ্রোটিক দ্রাবকে। একটা অ্যাপ্রোটিক দ্রাবকে ফ্লোরাইড হলো অনেক বেশি তড়িৎ ঋণাত্মক, ফ্লোরাইড হলো বেশি বেসিক বা ক্ষারীয়। এটা আয়োডাইডের চেয়ে বেশি সুস্থিত হবে যদি এটা কোনো কিছুর সাথে বন্ধন গঠন করতে পারে। আয়োডাইড বেশি সুস্থিত। আপনি হাইড্রোজেন আয়োডাইডের দিকে তাকান, তবে এটা হবে খুবই অম্লীয় অণু। আয়োডাইড হলো হাইড্রোজেন আয়োডাইডের অনুবন্ধী ক্ষার, তাই এটা হবে খুবই খারাপ একটা ক্ষার। তাহলে আপনি যখন অ্যাপ্রোটিক দ্রাবক নিয়ে কাজ করবেন তখন আপনাকে ক্ষারকত্বের দিকে যেতে হবে। পরবর্তী ভিডিওতে আমরা শিখব যে ক্ষারকত্ব আর নিউক্লিওফিলিসিটি আসলে সম্পর্কিত, কিন্তু এগুলো একই ধারণা নয়। আমরা সেটা নিয়ে এখন সামান্য কথা বলছি। আপনার যদি অ্যাপ্রোটিক দ্রাবক থাকে আর দ্রাবকের সাথে যদি আপনার তেমন বিক্রিয়া না হয়, তবে এই অবস্থায় ফ্লোরাইড হলো সবচেয়ে ভালো নিউক্লিওফাইল। এরপর আসে ক্লোরাইড, এরপর আসে ব্রোমাইড, আর সবশেষে আয়োডাইড। এখানে আপনি ক্ষারকত্বের দিকে যাচ্ছেন, এটা সবচেয়ে ভালো, এটা সবচেয়ে খারাপ একটা অ্যাপ্রোটিক দ্রাবকে। এটা যদি প্রোটিক দ্রাবক হতো তবে এটা উল্টে যেত, এটা তখন সবচেয়ে ভালো হতো আর এটা হতো সবচেয়ে খারাপ।